বোরিং বাঙালি চ্যানেলে আজকে পড়ে শোনাব হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ১৯৭১। আজ তৃতীয় এবং শেষ পর্ব। মেজর সাহেব এক মগ কফি হাতে ঘরে ঢুকলেন। তার সমস্ত গা ভেজা, মাথায় টুপি নেই, ভেজা চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আজিজ মাস্টার উঠে দাঁড়ালো। ইমাম সাহেব বসেই রইলেন। তার উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। কিছু সময় পরপরই তার বমি হচ্ছে। ঘরময় বমির কটু গন্ধ। রফিক একটি হারিকেন টেবিলের উপর রেখে চেয়ার এগিয়ে দিল মেজর সাহেবের দিকে। তিনি বসলেন, একটি পা রাখলেন চেয়ারে। গম্ভীর গলায় প্রশ্ন করতে শুরু করলেন। প্রশ্নগুলি ইমাম সাহেবের প্রতি। রফিককে প্রতিটি প্রশ্ন ও উত্তর ইংরেজি করে দিতে হচ্ছিল। প্রশ্নোত্তর পর্বের গতি হলো স্লথ, সেজন্য মেজর সাহেবের কোনো ধৈর্যচ্যুতি হলো না। তারপর, ইমাম ভালো আছো? জি। আমি তো খবর পেলাম ভালো নেই, ক্রমাগত বমি হচ্ছে। জি হুজুর। শাস্তির দৃশ্যটা ভালো লাগেনি? ইমাম সাহেব জবাব দিলেন না। বমির বেগ সামলাবার চেষ্টা করতে লাগলেন। মেজর সাহেবের মুখে ক্ষীণ হাসি দেখা গেল। দৃশ্যটি কি খুব কঠিন ছিল? জি। তুমি নিজে নিশ্চয় গরু ছাগল জবাই করো না? জি করি। তখন খারাপ লাগে না? ইমাম সাহেব একটি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। মেজর সাহেব কফির মগে দীর্ঘ চুমুক দিয়ে জবাবের প্রতীক্ষা করতে লাগলেন। জবাব পাওয়া গেল না। ইমাম: জি স্যার। এখন আমাকে বলো, তোমাদের ওই জঙ্গলে মোট কতজন বাঙালি সৈন্য আছে? আমি জানি না স্যার। সঠিক সংখ্যাটি না বলতে পারলেও কোনো ক্ষতি নেই, অনুমান করে বলো। আমি জানি না স্যার। সৈন্য আছে কিনা সেটা বলো। স্যার আমি জানি না। আচ্ছা বেশ, সৈন্য নেই, এই কথাটি তোমার মুখ থেকে শুনি। স্যার আমি জানি না, কিছুই জানি না স্যার। মেজর সাহেব কফির মগ নামিয়ে রাখলেন, সিগারেট ধরালেন। তার কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়ল। তুমি কখনো ওই বনে যাওনি? জি না স্যার, আমি ধর্মকর্ম নিয়ে থাকি। ধর্মকর্ম নিয়ে থাকো? জি স্যার। মসজিদের লোক হয়? হয় স্যার। সেখানে তুমি কি পাকিস্তানের জন্য দোয়া করো? ইমাম সাহেব চুপ করে গেলেন। মেজর সাহেবের কণ্ঠে অসহিষ্ণুতা ধরা পড়ল। খুতবার শেষে পাকিস্তানের জন্য কখনো দোয়া করনি? পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া খায়ের করা হয় স্যার। তুমি আমার কথার জবাব দাও, পাকিস্তানের জন্য দোয়া করনি? জি না স্যার। বাংলাদেশের জন্য কখনো দোয়া করেছ? ইমাম সাহেব চুপ করে রইলেন। মেজর সাহেব একটা প্রচন্ড চর বসিয়ে দিলেন। ইমাম সাহেব চেয়ার থেকে উল্টে পড়ে গেলেন। রফিক তাকে উঠে বসালো। মেজর সাহেব ঠান্ডা স্বরে বললেন, ব্যথা লেগেছে? জি না। এতটুকু ব্যথা লাগেনি? জি না স্যার। আমার হাত এতটা কমজোরি তা জানা ছিল না। মেজর সাহেব হাতের সিগারেট ফেলে দিয়ে দ্বিতীয় চরটি দিলেন। ইমাম সাহেব গড়িয়ে নিচে পড়ে গেলেন। তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। রফিক তাকে তুলতে গেল। মেজর সাহেব বললেন, ও নিজে নিজেই উঠবে। ইমাম, উঠে বসো। ইমাম সাহেব উঠে বসলেন। এখন বলো, তুমি শেখ মুজিবুর রহমানের নাম শুনেছ? জি শুনেছি। সে কে? ইমাম সাহেব চুপ করে রইলেন। সে কে তুমি জানো না? মেজর সাহেব এগিয়ে এসে তৃতীয় চরটি বসালেন। ইমাম সাহেব শব্দ করে দোয়া ইউনুস পড়তে লাগলেন। মেজর সাহেব তাকালেন আজিজ মাস্টারের দিকে। তারপর, কবি, তুমি কেমন আছো? ভালো আছো? জি। তুমি শুনলাম বেশ শক্তই ছিলে, বমি টমি কিছু করনি? আজিজ মাস্টার জবাব দিল না। বাংলাদেশের উপর কখনো কবিতা লিখেছ? জি না স্যার। কেন লেখনি কেন? আজিজ মাস্টার চুপ করে রইল। শেখ মুজিবের উপর লিখেছ? জি না। আজিজ মাস্টারের পা কাঁপতে লাগলো। মেজর সাহেব বললেন, তুমি প্রেমের কবিতা ছাড়া অন্য কিছু লেখো না? জি না। তুমি দেখি দারুণ প্রেমিক মানুষ। সব কবিতা কি মালা নামের ওই বালিকাকে নিয়ে লেখা? জবাব দাও, বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ। শোনো আজিজ, আমি কথা রাখি। আমি কথা দিয়েছিলাম ওই মেয়েটির সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব, সেটা আমার মনে আছে। আমি ওই মেয়ের বাবাকে আনতে লোক পাঠিয়েছি। এখন তুমি আমাকে বলো, ওই বনে কতজন সৈন্য লুকিয়ে আছে? স্যার বিশ্বাস করেন, আমি কিছুই জানি না। আমি তোমার কথা বিশ্বাস করলাম না। তুমি বোধহয় জানো না আমি কি পরিমাণ নিষ্ঠুর হতে পারি। তুমি জানো? জি স্যার জানি। না, তুমি জানো না, তবে এক্ষুনি দেখতে পাবে। রফিক, তুমি ওর জামা কাপড় খুলে ওকে ন্যাংটো করে ফেলো। আজিজ মাস্টার হতভম্ব হয়ে তাকালো। এ লোকটা বলে কি? আজিজ মাস্টারের গা কাঁপতে লাগলো। মেজর সাহেব বললেন, দেরি করবে না, আমার হাতে সময় বেশি নেই। রফিক। জি স্যার। এই মিথ্যাবাদী কুকুরটাকে ন্যাংটো করে সমস্ত গ্রামে ঘুরে ঘুরে দেখাবে, বুঝতে পারছো? পারছি। আর শোনো, একটা ইটের টুকরা ওর পুরুষাঙ্গে ঝুলিয়ে দেবে।
এতে সমস্ত ব্যাপারটায় একটা হিউমার আসবে। আজিজ মাস্টার কাপা গলায় বলল, আমি কিছুই জানি না স্যার, একটা কোরআন শরীফ দেন, কোরআন শরীফ ছুঁয়ে বলবো। তার কোনো প্রয়োজন দেখি না। রফিক, যা করতে বলছি করো। রফিক থেমে থেমে বলল, মানুষকে এভাবে লজ্জা দেওয়ার কোনো অর্থ হয় না। মেজর সাহেবের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হতে থাকলো। তিনি তাকিয়ে আছেন রফিকের দিকে। রফিক বলল, আপনি যদি একে অপরাধী মনে করেন তাহলে মেরে ফেলেন, লজ্জা দেবার কি দরকার? তুমি একে অপরাধী মনে করো না? না, আমার মনে হয় সে কিছু জানে না। সে এই গ্রামে থাকে আর এত বড় একটা ব্যাপার জানবে না? জানলে বলতো কিছু জানে না তাই বলছে না। বলবে সে ঠিকই, ইট বেঁধে তাকে বাড়ি বাড়ি নিয়ে যাও, দেখবে তার মুখে কথা ফুটেছে, তখন সে প্রচুর কথা বলবে। রফিক ঠান্ডা স্বরে বলল, স্যার, ওকে এরকম লজ্জা দেওয়াটা ঠিক না। কেন ঠিক না? আপনি শুধু ওকে লজ্জা দিচ্ছেন না, আপনি আমাকেও লজ্জা দিচ্ছেন। আমিও ওর মতো বাঙালি। তাই নাকি? আমি তো জানতাম তুমি পাকিস্তানি। তুমি কি সত্যি পাকিস্তানি? জি স্যার। আমার মনে হয় এটা তোমার সবসময় মনে থাকে না। মনে রাখবে। জি স্যার, রাখবো। এটা তোমার নিজের স্বার্থেই মনে রাখা উচিত। রফিক চুপ করে গেল। মেজর সাহেব বললেন, একটা মজার ব্যাপার কি জানো রফিক, তুমি যদি আজিজ মাস্টারকে চয়েস দাও মৃত্যু অথবা লজ্জাজনক শাস্তি, তাহলে সে লজ্জাজনক শাস্তিটাই বেছে নেবে। মহানন্দে পুরুষাঙ্গে ইট বেঁধে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে। জিজ্ঞেস করে দেখো। রফিক কিছুই জিজ্ঞেস করল না। মেজর সাহেব কঠিন স্বরে বললেন, আজিজ, পরিষ্কার উত্তর দাও, মরতে চাও নাকি চাও না? আমি দ্বিতীয়বার এই প্রশ্ন করব না, 30 সেকেন্ডের ভেতরে জবাব চাই। বলো, মরতে চাও নাকি চাও না? মরতে চাই না। মেজর সাহেব হাসি মুখে বললেন, বেশ, তাহলে কাপড় খুলে ফেলো। তোমাকে ঠিক 1 মিনিট সময় দেওয়া হলো তার জন্য। আজিজ মাস্টার কাপড় খুলতে শুরু করলো। রফিক, আমার কথা বিশ্বাস হলো? হলো। বাঙালিদের মান অপমান বলে কিছু নেই। একটা কুকুরেরও আত্মসম্মান জ্ঞান থাকে, এদের তাও নেই। আমি যদি ওকে বলি যাও, ওই ইমামের পশ্চাৎ দেশ চেটে আসো, ও তাই করবে। রফিক মৃদু স্বরে বলল, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে। তুমি করবে? জানি না, করতেও পারি। মৃত্যু একটা ভয়াবহ ব্যাপার। মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে কি করবে তা আগে থেকে বলা সম্ভব নয়। তাই বুঝি? জি স্যার। আপনার মতো একজন সাহসী মানুষও দেখা যাবে কাপুরুষের মতো কাণ্ড কারখানা করছে। মেজর সাহেব ঘর ছেড়ে বেরিয়ে এলেন এবং তারও মিনিট খানেক পর জয়নাল মিয়াকে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। আজিজ মাস্টার 2 হাতে তার লজ্জা ঢাকতে চেষ্টা করল। ইমাম সাহেব বেশ স্বাভাবিক গলায় বললেন, জয়নাল মিয়া ভালো আছেন? জয়নাল কিছু একটা বলতে চেষ্টা করল, বলতে পারল না। আজিজ মাস্টারের মতো একজন বয়স্ক মানুষ সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, এটি এখনো সে বিশ্বাস করতে পারছে না। ইমাম সাহেব বললেন, বড় খারাপ সময় জয়নাল সাহেব, আল্লাহ খোদার নাম নেন। জয়নাল মিয়া আবারও কিছু বলতে চেষ্টা করল, বলতে পারল না, কথা আটকে গেল। রফিক শান্ত স্বরে বলল, জয়নাল সাহেব আপনি বসেন, স্যার যা যা জিজ্ঞেস করবেন তার সত্যি জবাব দেবেন, বুঝতেই পারছেন। জয়নাল মিয়া মাটিতে বসে পড়ল। ইমাম সাহেব বললেন, চেয়ারে বসেন, মাটিতে প্রস্রাব আছে, নাপাক জায়গা। মেঘ নেই, আকাশে তারা ফুটতে শুরু করেছে। রাত প্রায় 8টা, কিন্তু মনে হচ্ছে নিশুতি। হাওয়া থেমে গেছে, গাছের একটি পাতাও নড়ছে না। সফদরুল্লাহ একটা দা হাতে মাঠে নেমে পড়ল। সে 2 জনকে খুঁজছে। একজন তাল গাছের মতো লম্বা, গোফ আছে, অন্যজন বাঙালি, তার মুখে বসন্তের দাগ। সফদরুল্লাহ কোনো রকম শব্দ না করেই হাঁটছে। ঘুটঘুটে অন্ধকার, তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না। সে যেভাবে হাঁটছে তাতে মনে হয় অন্ধকারেও দেখতে পাচ্ছে। কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে ওঠে। সে প্রথমে গেল বিলের দিকে। কেউ নেই সেখানে, বেশ কিছু কাটার ডাব পড়ে আছে চারদিকে। সফদরুল্লাহ দীর্ঘ সময় বিলের পাড়ে দা হাতে বসে রইল। বাতাস নেই কোথাও, তবু বিলের পানিতে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। ওরা আবার হয়তো আসবে, পানিতে দাঁড় করিয়ে আরো মানুষ মারবে। সফদরুল্লাহ মনে হলো কেউ একজন যেন এদিকে আসছে। সে শক্ত করে দাঁটি ধরে চেঁচিয়ে বলল, কেডা? আমি নিজাম। আপনি কি করেন? কিছু করি না। অন্ধকারে বইয়া আছেন কেন? সফদরুল্লাহ ফুপিয়ে উঠল। নিজাম বলল, সব মিলিটারি জমা হইতেছে জঙ্গলা মাঠে, দেখবেন? সফদরুল্লাহ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। হাতে দাও কেন? আছে, কাম আছে, দাওয়ের কাম আছে। কৈবর্তপাড়া খালি হয়ে যাচ্ছে। এরা সরে পড়ছে নিঃশব্দে। এদের অভ্যাস আছে, অতি দ্রুত সবকিছু গুছিয়ে সরে পড়তে পারে। অন্ধকারে এরা কাজ করে। ওদের শিশুরা চোখ বড় বড় করে দেখে, হইচই করে না, কিছুই করে না। মেয়েরা জিনিসপত্র নৌকায় তুলতে থাকে, কোনো জিনিসই বাদ পড়ে না। হাঁস মুরগি ছাগল সবই উঠানো হয়।
এরা কাজ করে নিঃশব্দে। প্রবীণরা হুকো হাতে বেশ অনেকটা দূরে বসে থাকে। এদের ভাবভঙ্গি দেখে মনে হয় কি হচ্ছে না হচ্ছে এরা কিছুই জানে না। এরা ঝিমুতে থাকে, ঝিমুতে ঝিমুতেই চারদিকে লক্ষ্য রাখে। বুড়ো বয়সেও এদের দৃষ্টি তীক্ষ্ণ। মীর আলী খুন খুন করে কাঁদে, ভাতের জন্য কাঁদে। বদিউজ্জামান বাড়ি ফেরেনি। সে না ফেরা পর্যন্ত অনুভা ভাত চড়াবে না। ঘরে চাল ডাল সবই আছে। চারটা চাল ফোটাতে এমন কি ঝামেলা মীর আলী বুঝতে পারে না। অনেক রকম ঝামেলা আছে ঠিকই, মাথার উপর টিনের ছাদ নেই, গ্রামে মিলিটারি মানুষ মারছে, তাই বলে মানুষের ক্ষুধা তৃষ্ণা তো চলে যায়নি। পরিবানুও বিরক্ত করছে না, ঘুমাচ্ছে, অসুবিধা তো কিছু নেই। মীর আলী মৃদু স্বরে বলল, বউ, চারটা ভাত রান্ধা ফেলো। অনুভা তীব্র স্বরে বলল, আপনি মানুষ না আর কিছু। মীর আলী অবাক হয়ে বলে, আমি কি করলাম? 15-20 জন সেপাই বসে আছে স্কুলের বারান্দায়। এরাও ক্ষুধার্ত। সমস্ত দিন কোনো খাওয়া হয়নি। ওদের জন্য রান্না হবার কথা মধুবনে। ঝড়ের জন্য নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। রান্না করা খাবার এসে পৌঁছায়নি। কখন এসে পৌঁছাবে কে জানে। এরা সবাই দেয়ালে ঠেস দিয়ে শান্ত ভঙ্গিতে বসে আছে। কয়েকজন স্পষ্টতই ঘুমাচ্ছে। কিছু বাঙালি রাজাকার ওদের সঙ্গে গল্প জমাবার চেষ্টা করছে। গল্প জমছে না। ওরা হাল ছাড়ছে না। ওস্তাদজি ওস্তাদজি বলেই যাচ্ছে। বদিউজ্জামানের মনে হলো জ্বর এসেছে। সে নিশ্চিত হতে পারছে না। মাথায় হাত দিলে কোনো উত্তাপ পাওয়া যায় না, কিন্তু তার কান ঝাঝা করছে। কিছুক্ষণ আগেও তার শীত করছিল, এখন আর করছে না। খুক খুক করে কে যেন কাশল, নাকি সে নিজেই কাশছে। নিজামের মতো তারও কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? একবার মনে হলো শীতল ও লম্বা একটা কি যেন শার্টের ভেতর ঢুকে গেছে। সে প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু চিৎকার করল না। মনের ভুল, শার্টের ভেতর কিছুই নেই। বদিউজ্জামানের মনে হলো সে যেন অনেকের কথাবার্তা শুনতে পাচ্ছে। কথাবার্তা বলতে বলতে কারা যেন এগিয়ে আসছে। এটাও কি মনের ভুল? বদিউজ্জামান উৎকর্ণ হয়ে অপেক্ষা করতে লাগলো। সে ঠিক করে রাখলো মিলিটারিরা তাকে মেরে ফেললে সে বলবে, ভাইরা কেমন আছেন, বড় মজার ব্যাপার হবে। বদিউজ্জামান নিজের মনে খুক খুক করে হাসতে লাগলো। বাদিকে চারটা সবুজ চোখ তাকিয়ে আছে তার দিকে। শেয়াল। দিনে যে শেয়ালটা তাকে দেখে গিয়েছিল সে নিশ্চয়ই তার স্ত্রীকে ডেকে নিয়ে এসেছে। ভাবতে বেশ মজা লাগলো বদিউজ্জামানের। সে আবার হাসতে শুরু করলো। এবার আর নিজের মনে হাসা নয়, শব্দ করে হাসা। রফিক বাইরে এসে দেখল মেজর সাহেব স্কুল ঘরের শেষ প্রান্তের বারান্দায় একাকী দাঁড়িয়ে আছেন। রফিককে দেখে তিনি কিছুই বললেন না। রফিক বারান্দায় নেমে গেল, অপেক্ষা করলো খানিকক্ষণ, তারপর হাঁটতে শুরু করলো গেটের দিকে। মেজর সাহেব ভারী গলায় ডাকলেন, রফিক। রফিক ফিরে এলো। কোথায় যাচ্ছিলে? তেমন কোথাও না। তোমাকে একটা কথা বলার প্রয়োজন মনে করছি। বলুন। তুমি কি জানো আমি তোমাকে বিশ্বাস করি না? জানি। কখন থেকে অবিশ্বাস করতে শুরু করেছি জানো? শুরু থেকেই। কোনো বাঙালিকে আপনি বিশ্বাস করেন না। তা ঠিক, যারা বিশ্বাস করেছে সবাই মারা পড়েছে। আমার বন্ধু মেজর বখতিয়ার বিশ্বাস করেছিল, ওরা তাকে ধরে নিয়ে গিয়েছে। মেজর বখতিয়ার বিশ্বাস করেছিল কি করেনি সেটি আপনি জানেন না, অনুমান করছেন। হ্যাঁ, তাও ঠিক। মেজর সাহেব হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফেলে জিজ্ঞেস করলেন, তুমি কি ওই মাস্টারটির বিষের সঙ্গে ইট ঝুলিয়ে দিয়েছ? না। কেন, প্রমাণ সাইজের ইট পাওনি? রফিক কথা বলল না। মেজর সাহেব চাপা স্বরে বললেন, বাঙালি ভাইদের প্রতি দরদ উঠলে উঠছে। আমার মধ্যে দরদ টরদ কিছু নেই মেজর সাহেব। ইট ঝোলানোটা আমার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। মোটেই অপ্রয়োজনীয় নয়। আমি ইট বাঁধা অবস্থায় ওকে ওর প্রেমিকার কাছে নিয়ে যাব এবং ওকে বলবো সেই প্রেমের কবিতাটি আবৃত্তি করতে। কেন? রফিক, জি স্যার। তুমি আমাকে প্রশ্ন করার দুঃসাহস কোথায় পেলে? আপনি একজন সাহসী মানুষ। সাহসী মানুষের সঙ্গে থেকে থেকে আমিও সাহসী হয়ে উঠেছি। আই সি। এবং স্যার, আপনি একবার আমাকে বলেছিলেন আমার মনে কোনো প্রশ্ন থাকলে তা বলে ফেলতে। বলেছিলাম? জি স্যার। সেই প্রিভিলেজ এখন আর তোমাকে দিতে চাই না। এখন থেকে তুমি কোনো প্রশ্ন করবে না। ঠিক আছে স্যার। রফিক, জি স্যার। আজ তোমাকে অস্বাভাবিক রকম উৎফুল্ল লাগছে। আপনি ভুল করছেন স্যার। আমাকে উৎফুল্ল দেখানোর কোনো কারণ নেই। এমন কিছু ঘটেনি যে আমি উৎফুল্ল হব। তুমি বলতে চাও যে বিমর্ষ হবার মতো অনেক কিছু ঘটেছে? আমি তাও বলতে চাই না। মেজর সাহেব পশতু ভাষায় কি যেন বললেন। কোনো কবিতা টবিতা হবে হয়তো। রফিক তাকিয়ে রইল। মেজর সাহেব বললেন, রফিক, তুমি পশতু জানো? জি না স্যার। না চাইলেও শোনো। এর মানে হচ্ছে বেশি রকম বুদ্ধিমানদের মাঝে মাঝে বড় রকম বোকামি করতে হয়।
রফিক কিছুই বলল না। মেজর সাহেব বললেন, চলো জয়নাল লোকটির কাছ থেকে কিছু জানতে চেষ্টা করি। তোমার কি মনে হয় ও আমাদের কিছু বলবে? না স্যার, বলবে না। কি করে বুঝলে? এরা কিছুই জানে না, কাজেই কিছু বলার প্রশ্ন ওঠে না। চলো দেখা যাক। তোমার নাম জয়নাল? জি। এই ন্যাংটা মানুষটাকে তুমি চেনো? জি স্যার। ও তোমার মেয়েকে বিয়ে করতে চায়। জয়নাল মিয়া হতভম্ব হয়ে তাকালো। কিন্তু ওর যন্ত্রপাতি বেশি ভালো বলে মনে হচ্ছে না। আমার মনে হয় ভয় পেয়ে ওটার এই অবস্থা। আমি নিশ্চিত উত্তেজিত অবস্থায় এটা আরো ইঞ্চিখানেক বড় হবে। কি বলো জয়নাল? জয়নালের পা কাঁপতে লাগলো। এসব কি শুনছে? তবে আমি ওই যন্ত্রটার জন্য একটা এক্সারসাইজের ব্যবস্থা করেছি। আমি ঠিক করেছি ওখানে একটা ইট ঝুলিয়ে দেব। এতে এটা আরো কিছু লম্বা হবে বলে মনে হয়। ইমাম সাহেব অস্ফুট একটা ধ্বনি করলেন। মেজর সাহেব বললেন, কিছু বলবে ইমাম? জি না স্যার। জয়নাল, তুমি কিছু বলবে? জি না। আমি ঠিক করেছি মাস্টারকে এই অবস্থায় তোমার মেয়ের কাছে নিয়ে যাব। জিজ্ঞেস করব এই সাইজে ওর চলবে কিনা। জয়নাল, তোমার মেয়েটি কি বাড়িতে আছে? জয়নাল মিয়া মাটিতে বসে পড়ল। মেজর সাহেব হাসি হাসি মুখে তাকিয়ে রইলেন, যেন কিছু শোনার জন্য অপেক্ষা করছেন। ঘরে একটি শব্দও হলো না। জয়নাল, জি। তোমার মেয়েটি বাড়িতেই আছে আশা করি। জয়নাল মিয়া হাউমাউ করে কেঁদে উঠল। মেজর সাহেব প্রচন্ড ধমক দিলেন, কান্না বন্ধ করো। কান্না আমার সহ্য হয় না। চলো যাই, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। আজিজ মাস্টার তখন কথা বলল। অত্যন্ত স্পষ্ট স্বরে বলল, মেজর সাহেব, আমি মরবার জন্য প্রস্তুত আছি। আমাকে লজ্জার হাত থেকে বাঁচান। মেজর সাহেব মনে হলো বেশ অবাক হলেন। কৌতূহলী গলায় বললেন, মরতে রাজি আছো? হ্যাঁ। ভয় লাগছে না? লাগছে। তবু মরতে চাও? আজিজ মাস্টার জবাব না দিয়ে নিচু হয়ে তার পায়জামা তুলে পড়তে শুরু করলো। মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। কিছুই বললেন না। আজিজ মাস্টারকে তার প্রায় 10 মিনিটের মধ্যে রাজাকাররা নিয়ে গেল বিলের দিকে। আজিজ মাস্টার বেশ সহজ ও স্বাভাবিকভাবেই হেঁটে গেল। যাবার আগে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বা জয়নাল মিয়া কেউ কিছু বলল না। আজিজ মাস্টার চলে যাবার পর দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না। মেজর সাহেব গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন। জয়নাল মিয়া কাঁপতে লাগলো থরথর করে। কিছুক্ষণের মধ্যে স্কুল ঘরের পেছনে কয়েকটি গুলির শব্দ হলো। ইমাম সাহেব ক্রমাগত দোয়া ইউনুস পড়তে লাগলেন। মেজর সাহেব বললেন, জয়নাল, তুমি আমার প্রশ্নের ঠিক ঠিক জবাব দাও। আমাকে রাগিও না। বলো, মোট কতজন সৈন্য লুকিয়ে আছে তোমাদের জঙ্গলা মাঠে? মনে রাখবে, আমি একই প্রশ্ন দুবার করব না। বলো কতজন? প্রায় 100। ইমাম সাহেব চোখ বড় বড় করে তাকালেন। রফিক অন্যদিকে তাকিয়ে রইল। মেজর সাহেব সিগারেট ধরালেন। সিগারেট ধরাতে গিয়ে তার হাত কাঁপতে লাগলো। এরা কবে এসেছে এই বনে? পরশু। এই গ্রাম থেকে তোমরা কবার খাবার পাঠিয়েছ? 3 বার। আজিজ মাস্টার এবং ইমাম এরা এ খবর জানে? জি না, এরা বিদেশি মানুষ, এদের কেউ বলে নেই। ওই সৈন্যরা এখান থেকে কোথায় যাবে জানো? জি না। কেউ জানে? জি না। ওদের মধ্যে কতজন অফিসার আছে? আমি জানি না। ওদের সঙ্গে গোলাবারুদ কি পরিমাণ আছে? জানি না স্যার। ওদের মধ্যে কেউ আহত আছে? আছে। কতজন? 6-7 জন। ওরাও বনেই আছে? জি না। ওরা কোথায়? কৈবর্ত পাড়ায়, জেলে পাড়ায়। বনে খাবার নিয়ে কারা যেত? কৈবর্তরা। মেজর সাহেব থামলেন। জয়নাল মিয়া মাটিতে বসে হাঁপাতে লাগলো। রফিক এখনো জানালার দিকে তাকিয়ে আছে। মেজর সাহেব বললেন, ঠিক আছে, তুমি যাও। জি স্যার। তুমি যাও, তোমাকে যেতে বললাম। জয়নাল মিয়া নড়ল না, উবু হয়ে বসে রইল। মেজর সাহেব বললেন, নাকি যেতে চাও না? যেতে চাই। তাহলে যাও, দৌড়াও। আমি মত বদলে ফেলবার আগেই দৌড়াও। জয়নাল মিয়া উঠে দাঁড়ালো, নিচু হয়ে বলল, স্যার আসসালামু আলাইকুম। মেজর সাহেব বললেন, ইমাম, তুমিও যাও। ইমাম সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। যাও যাও, চলে যাও, কুইক। ওরা ঘর থেকে বেরুলো। স্কুল গেট পার হয়ে ছুটতে শুরু করলো। মেজর সাহেব জানালা দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তার মুখ অত্যন্ত গম্ভীর। রফিক? জি স্যার। জয়নাল কি সত্যি কথা বলল? মনে হয় না স্যার। প্রাণ বাঁচানোর জন্য অনেক সময় এই জাতীয় কথা বলা হয়, কিন্তু আমি জানি ও সত্যি কথাই বলছে। রফিক চুপ করে রইল। এবং আমার মনে হচ্ছে তুমিও তা জানো। রফিক তাকালো জানালার দিকে। বাইরে ঘন অন্ধকার। আমার মনে হয় তুমি আরো অনেক কিছুই জানো। আমি তেমন কিছু জানি না। তুমি শুধু বলো, তোমাদের সৈন্যরা এখনো কি বনে লুকিয়ে আছে? আমি কি করে জানবো? তুমি অনেক কিছুই জানো। আমি কৈবর্ত পাড়ায় তল্লাশি করতে চেয়েছিলাম, তুমি বলেছিলে প্রয়োজন নেই। আমার ভুল হয়েছিল, সবাই ভুল করে। ঝড়ের সময় একটা পাগল ছুটে গেল বনের ভেতর, যায়নি? হ্যাঁ। ওকে বনের ভেতর যেতে দেখে তুমি উল্লসিত হয়েছিলে।
রফিক একটা নিঃশ্বাস ফেলল। বলো, তুমি উল্লসিত হওনি? ভুল দেখেছেন স্যার, আমার ধারণা ওই পাগলটি বনে খবর নিয়ে গেছে এবং সবাই পালিয়েছে ঝড়ের সময়। মেজর সাহেব উঠে দাঁড়ালেন, কঠিন কণ্ঠে বললেন, চলো আমার সঙ্গে। কোথায়? বুঝতে পারছো না কোথায়? তুমি তো বুদ্ধিমান, তোমার তো বুঝতে পারা উচিত। বলো, বুঝতে পারছো? পারছি। ভয় লাগছে? না। ওরা কি ঝড়ের সময় পালিয়েছে? হ্যাঁ, এতক্ষণে ওরা অনেক দূর চলে গেছে। খুব তাড়াতাড়ি মধুবনের দিকে গেলে হয়তো এখনো ওদের ধরা যাবে। তুমি আবার আমাকে কনফিউজ করতে চেষ্টা করছো। এরা হয়তো বনেই বসে আছে। রফিক মৃদু হাসল। বলো, ওরা কি বনে বসে আছে? হয়তো আছে, গভীর রাতে বের হয়ে আসবে। ঠিক করে বলো। আপনি এখন আমার কোনো কথাই বিশ্বাস করবেন না, কাজেই কেন শুধু শুধু প্রশ্ন করছেন? কৈবর্তপাড়ায় দাউ দাউ করে আগুন জ্বলছে। চিত্রাবুড়ি অবাক হয়ে আগুন দেখছে। রাজাকাররা ছোটাছুটি করছে। তাদের ছোটাছুটি দেখে মনে হয় খুব উৎসাহ বোধ করছে। আগুন জ্বালানোর জন্য তাদের যথেষ্ট খাটাখাটনি করতে হচ্ছে। ভেজা ঘরবাড়ি, আগুন সহজে ধরতে চায় না। মীর আলী বারান্দায় দাঁড়িয়ে আগুন আগুন বলে চিৎকার করছে। সে চোখে দেখতে পায় না, কিন্তু আগুন দেখতে পাচ্ছে। গ্রামের মানুষজন সব বেরিয়ে আসছে ঘর থেকে। মেজর এজাজ আহমেদ পাড়ে দাঁড়িয়ে আছেন। তার পাশে ডান দিকে চাইনিজ রাইফেল হাতে দুজন জওয়ান এসে দাঁড়িয়েছে। রফিক নেমেছে বিলে। বিলের পানি অসম্ভব ঠান্ডা। রফিক পানি কেটে এগোচ্ছে। কি যেন ঠেকলো হাতে। মনার ছোট ভাই বীরু উপুর হয়ে ভাসছে, যেন ভয় পেয়ে কাছে এগিয়ে আসতে চায়। রফিক পরম স্নেহে বীরুর গায়ে হাত রেখে বলল, ভয় নাই, ভয়ের কিছুই নাই। পাড়ে বসে থাকা মেজর সাহেব বললেন, কার সঙ্গে কথা বলছো রফিক? নিজের সঙ্গে মেজর সাহেব। কি বলছো নিজেকে? সাহস দিচ্ছি। আমি মানুষটা ভীতু কি না? রফিক, বলুন, ওরা কি বন ছেড়ে চলে গেছে? সত্যি করে বলো। রফিক বেশ শব্দ করেই হেসে উঠল। আচমকা হাসির শব্দে মেজর সাহেব চমকে উঠলেন। কৈবর্তপাড়ায় আগুন ছড়িয়ে পড়ছে। আলো হয়ে উঠছে চারদিক। রফিককে পরিষ্কার দেখা যাচ্ছে এবার। ছোটখাটো অসহায় একটা মানুষ বুক পানিতে দাঁড়িয়ে আছে। মেজর সাহেব বললেন, রফিক, তুমি কি বেঁচে থাকতে চাও? রফিক শান্ত স্বরে বলল, চাই মেজর সাহেব, সবাই বেঁচে থাকতে চায়। আপনি নিজেও চান, চান না? মেজর সাহেব চুপ করে রইলেন। রফিক তীক্ষ্ণ স্বরে বলল, মেজর সাহেব, আমার কিন্তু মনে হয় না আপনি জীবিত ফিরে যাবেন এদেশ থেকে। মেজর এজাজ আহমেদ সিগারেট ধরালেন। কৈবর্তপাড়ার আগুনের দিকে তাকালেন। পস্তু ভাষায় সঙ্গের জোয়ান দুটিকে কি যেন বললেন। গুলির নির্দেশ হয়তো। রফিক বুঝতে পারল না, সে পস্তু জানে না। হ্যাঁ, গুলির নির্দেশই হবে। সৈন্য দুটি বন্দুক তুলছে। রফিক অপেক্ষা করতে লাগলো। বুক পর্যন্ত পানিতে ডুবিয়ে লালচে আগুনের আঁচে যে রফিক দাঁড়িয়ে আছে, মেজর এজাজ আহমেদ তাকে চিনতে পারলেন না। এ অন্য রফিক। মেজর এজাজের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো।